আসসালামু আলাইকুম ম্যাথমেটিক এক্স ব্যাকবেঞ্চের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের হায়ার ম্যাথ যে বইটা আছে এই হায়ার ম্যাথ বইয়ের সবচেয়ে সহজ যে অধ্যায়টা এবং এখান থেকে কনফার্ম 14 মার্ক তোমার আসবেই আসবে 100 মার্কের মধ্যে। তো এই অধ্যায়টা আমরা খুব অল্প সময়ের মধ্যে জাস্ট একটু রিক্যাপ করে দেখব যে এই অধ্যায়ে কী কী আছে, কী কী তুমি করবা, কী কী তুমি মনে রাখবা। তো এই অধ্যায়টা যদি আমি শুরু করি তো প্রথমে এই অধ্যায়ে একটাই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ইজ ইকুয়াল টু উক্ত ঘটনার অনুকূল ফলাফল বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এইটা হচ্ছে মূলত তোমার সম্ভাবনার সূত্র। এখন যারা এটা প্রথম দেখবা, ধরো ক্লাস 9-এর কেউ এই ক্লাসটা দেখতেছো, তাহলে এখন তোমাদের জন্য তো একটু এক্সপ্লেইন করতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে। এই অধ্যায়ের নামটা হচ্ছে সম্ভাবনা বা পসিবিলিটি বা প্রবাবিলিটি। তো এই জিনিসটা আসলে কি? ধরো তুমি ম্যাথ পরীক্ষা দিলা, ঠিক আছে? ম্যাথ পরীক্ষায় হয় তুমি পাস করবা অথবা ফেল করবা, দুইটার বাইরে কিছু তো আর করবা না। তো এখন তোমার চান্স কি 50-50 চান্সটা। এই যে 50-50 চান্সটা কোত্থেকে আসলো? এই সবগুলোই মূলত ক্যালকুলেশন করা হয় হচ্ছে সম্ভাবনার মাধ্যমে। এখন তোমাকে প্রথমে বুঝতে হবে যে দৈব পরীক্ষা জিনিসটা আসলে কি। দৈব পরীক্ষা মানে হচ্ছে এমন একটা পরীক্ষা যে যেখানে কি হবে তার টোটাল সামারি ফলাফল তুমি জানো, কিন্তু নির্দিষ্ট বার যখন তুমি ফেলবা ওইখানে কি হবে সেটা তুমি জানো না। সাপোজ ধরো একটা ছক্কার কথাই ধরলাম, ছক্কার মধ্যে কি আছে 1 2 3 4 5 আর হচ্ছে 6। এই ছক্কায় এই 6টার বাইরে তো কিচ্ছু নাই, কিন্তু এখন যদি আমি ছক্কা ফেলি 1 উঠবে না, 2 উঠবে না, 3 উঠবে, 4 উঠবে, 5 উঠবে, 6 উঠবে, কোনটা উঠবে আমি শিওর জানি না। এই যে এই পরীক্ষাটা করলাম এটাই মূলত হচ্ছে দৈব পরীক্ষা। এখন নমুনা ক্ষেত্র জিনিসটা কি আর নমুনা বিন্দু জিনিসটা কি? এই যে প্রত্যেকটা ফলাফল 1 2 3 4 5 6 প্রত্যেকটা ফলাফল হচ্ছে এক একটা নমুনা বিন্দু। আর এই যে সবগুলো ফলাফল নিয়ে আমি একটা সেটের মধ্যে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে একটা সেট করলাম, এই টোটালটা হচ্ছে একটা নমুনা ক্ষেত্র। আশা করি বুঝতে পারছো। তো এরপরে আসে হচ্ছে নিশ্চিত ঘটনা আর অনিশ্চিত ঘটনাটা মূলত কি। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হচ্ছে 1 আর অনিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হচ্ছে 0। এখন যদি তোমাকে আমি এক্সপ্লেন করি, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন হয় যে প্রবাবিলিটি অফ এর মান 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তখন তোমরা এই জিনিসটা দিয়ে হচ্ছে আসলে ব্যাখ্যা করবা। তো দেখো যে নিশ্চিত ঘটনা কি, ধরো আমি একটা এই যে ছক্কাই ফেললাম, এই ছক্কা ফেলার পরে এই ছক্কায় 1 থেকে 6-এর মধ্যেই তো কোনো কিছু পড়বে, তার মানে এটা হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা। আর অনিশ্চিত ঘটনা কি? ধরো আমি বললাম যে একটা ছক্কা ফেলার পর 7 ওঠার সম্ভাবনা কত, 7 কি কখনো উঠবে? কখনো উঠবে না। তার মানে এটা আমি না দেখেই মানে না করেই বলে দিব যে এটার সম্ভাবনা হচ্ছে 0। তার মানে নিশ্চিত ঘটনার সম্ভাবনা 1 আর অনিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 0। এরপরে যাই, এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। একটা জিনিস হচ্ছে বর্জনশীল আর একটা হচ্ছে অবর্জনশীল। এখন বর্জনশীল আর অবর্জনশীল জিনিসটা কি, এইখান থেকে একটু ট্রিক করে তোমাদের ক নাম্বারে প্রশ্ন দেয় আর হচ্ছে তোমাদের 26 থেকে শুরু হয়েছে শর্ট কোশ্চেন, এখানে একটু ঘুরে পেঁচিয়ে দেয়। তো এই বর্জনশীল জিনিসটা মানে হচ্ছে যার কোনো সাধারণ ফলাফল থাকবে না, সাধারণ থাকবে না আর এইটার মধ্যে হচ্ছে সাধারণ ফলাফল থাকবে। এখন এই জিনিসটা মানে কি? ধরো আমি ছক্কাই নিলাম 1 2 3 4 5 আর এই হচ্ছে 6, এই ছক্কা আমি নিলাম। এখন আমি তোমাকে বললাম যে জোড় এবং বিজোড়। তো জোড় এবং বিজোড়ের জন্য কি আগেই আমরা সূত্রতে দেখছি যে সমগ্র ফলাফল, তার মানে এই যে নমুনা ক্ষেত্রে যে কয়টা নমুনা বিন্দু আছে 6 আর এইখানে জোড় আছে 3টা, বেজোড় আছে 3টা, তাহলে 3 এবং থাকলে আমরা দিব হচ্ছে গুণ, এখানেও 3/6। তো এটা হইল। এখন
এইখানে কিন্তু কমন কোনো জিনিস নেই। যেহেতু কমন জিনিস নাই, তার মানে এটাকে আমি বলতে পারি হচ্ছে বর্জনশীল ঘটনা। এখন যে কোশ্চেনটা তোমাদের বারবার আসে সেটা হচ্ছে এই যে ছক্কায় 1 2 3 4 5 6 এটা আসলো। এখন এখানে বললো যে মৌলিক এবং জোর এটা ওঠার সম্ভাবনা কত? এখন দেখো, যদি এখানে আমি মৌলিক দেখি, মৌলিক কত? 2 3 5। জোর কত 2 4 6। তার মানে একটাই আমার আসলো 2 3 5, আরেকটাই আসলো হচ্ছে আমার 2 4 আর হচ্ছে 6। এইখানে দেখো আমার কমন কি আছে? এখানে আমার কমন আছে 2। এই যে 2 কমন হইল না? যখন অবর্জনশীল ঘটনা হবে তখন এই যে টোটালটার থেকে যেটা আসলো এটার সম্ভাবনা কত? 1/6। এই জিনিসটা তুমি বিয়োগ করবা, মানে বাদ দিতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এটা গেল। তারপরে এখন দেখো যে মুদ্রা। তারপর দেখো যে মুদ্রার পিঠ হচ্ছে 2টা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। এর বাইরে তো আর কিছু নাই, হয় হেড হবে অথবা টেল হবে। তো প্রথমবার যখন আমি মুদ্রা নিক্ষেপ করব তো এইখানে একটা হবে হেড আর একটা হবে টেল। আর এরপরে যদি তোমাকে বলে আরেকবার নিক্ষেপ করবা তাহলে এইটা আবার 2টা টুকরা হবে। এখন যদি বলে আবার নিক্ষেপ, মানে তৃতীয়বার নিক্ষেপ করবা, তখন এইটা 2টা এইটা 2টা, এরকম করেই তো হবে। তারপরে তোমার লিখবা হচ্ছে তুমি নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রটা কিভাবে লিখবা? এই যে এইচ, এখানেও এইচ, এখানেও ধরো এইচ আসলো, বা HHT আসলো, বা এইচ আসলো, বা HTT আসলো। এইভাবে তোমার 8টার মতো হবে। বোঝাতে পারছি আমি? তারপরে আসে হচ্ছে তোমাদের ছক্কাটা একটু ঝামেলা হয় আঁকতে। তো এই ছক্কাটাই কি, এই একটা ছক্কা থেকে 6টা পার্ট বের হবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এটা হচ্ছে একবার নিক্ষেপে। তাহলে যদি 2বার নিক্ষেপ হয় তাহলে প্রত্যেকটা থেকে আবার 6টা করে বের হবে। তো এটা হচ্ছে তুমি যখন তোমাদের এটা প্রবাবিলিটিটা খুব বেশি আঁকা লাগে না, তোমাদের করা লাগে হচ্ছে নমুনা ক্ষেত্রটা। ধরো এটা যদি পরীক্ষায় আসলো তাহলে তুমি মাঝখানে হচ্ছে ছক্কাটা নিবা, এখান থেকে একবারে ঘুরিয়ে 6টা ঘর নিবা, তারপর ওইটা থেকে আবার 6টা আনবা, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এইখানে কিছু বেসিক কথাবার্তা বলা হয়েছে। দেখো কি বলছে, যে যখন অথবা থাকবে তখন যোগ করব, যোগ চিহ্ন দিব, এবং থাকলে গুণ দিব। যখন বলবে বড় জোর তার মানে হচ্ছে সর্বোচ্চ, এই সর্বোচ্চের পাশে লিখে থাকো যে 0 হওয়া যাবে, ঠিক আছে? যখন বলবে কম পক্ষে তখন 0 হওয়া যাবে না। এরপরে আমি প্রশ্নগুলো দেখাবো। আর এখানে বলছে যে প্রতিস্থাপন না করে পরপর হলে গুণ করো, মানে ঘটনা যদি চলতে থাকে তাহলে হচ্ছে তুমি গুণ করবে। আর এই যে একটু আগে দেখলাম যে ছক্কা যদি 2বার নিক্ষেপ করে, এটার নমুনা ক্ষেত্রটা তুমি এইভাবে করতে পারো। এখানে লিখবা ছক্কা 1, এখানে লিখবা ছক্কা 2, তারপরে এই যে 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 2 2 2 3 2 4 2 5 2 6, এইভাবে হচ্ছে তোমার 36টা আসবে। বোঝা গেছে? আরেকটা কথার সাথে হচ্ছে তোমরা লিখে রাখতে পারো, যখন বলবে 9 মানে হচ্ছে 1 থেকে যেটা হয় সেটা বিয়োগ। এতটুকু মনে রাখলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো, এখানে আমরা যদি একটা প্রশ্ন নিই, প্রশ্নতে কি বলছে যে একটি ঝুড়িতে 2xটি লাল, x + 6টি সাদা, x + 3টি কালো বল মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। x যদি 3 হয় তাহলে মার্বেলটি কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? তার মানে তুমি x এর জায়গায় এখন 3 বসাবা। তাহলে লাল আছে 6টা, সাদা আছে 9টা, কালো আছেও 6টা, হইল। এখন প্রশ্নে কি বলছে, কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে তুমি বের করো প্রথমে কালো হওয়ার সম্ভাবনা কত। টোটাল আছে 6 6 12, 12 আর 9
21। উপরে তোমার অনুকূল ফলাফল, অনুকূল মানে হচ্ছে যে এক্স্যাক্ট জিনিসটা বলবে ওই এক্স্যাক্ট জিনিসটা কয়টা আছে এটা তোমার হচ্ছে বের করা লাগবে। তাহলে এখানে কালো আছে 6টা, তার মানে 6/21 হচ্ছে আমার কালো হওয়ার সম্ভাবনা। এখন আমি কি বলছি, অথবা হলে যোগ দিবা, যোগ, তারপরে আবার নিচে অনুকূল ফলাফল তো 21। এখন কি বলছে, সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা আছে 9টা, তাহলে উপরে হচ্ছে 9। এখন ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াবে 9 আর 6 হচ্ছে 15, তার মানে 15/21। এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা হচ্ছে একটু গাইডটা ঘেটে দেখবা যে উত্তরে কিভাবে বাংলাগুলো একটু সাজায় গুছিয়ে লেখে, তাছাড়া আর কিছু না। এই একটু যদি পড়ো তাহলে দেখা যাবে এই অধ্যায় থেকে যে 14 মার্ক আসে তুমি একদম 100% ভাবে এই 14 মার্ক উঠাতে পারবে। তো তারপরের প্রশ্ন দেখো, এই যে সেম কোয়ালিটিরই, যে একটি থলেতে 10টি লাল, 7টি সাদা, 5টি কালো বল আছে। দৈবভাবে একটি বল নেওয়া হলো। যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টে বল তুলে নেওয়া হয় তবে সবগুলো বল ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? এটা দেখো, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। এখানে কালার আছে কয়টা? কালার আছে 3টা, লাল, সাদা, কালো, 3টা কালার আছে। এখন বলছে যে পরপর 4টা তুললে 4টাই ভিন্ন হবে, এটা কি কখনো সম্ভব? আমার কালার আছে 3 কালারে, তাহলে আমি 4বার উঠালে 4বারে ওই 3টার যে কোনো একটা রিপিট হবে, তার মানে আমি এটা দেখেই বলে দেবো এটার অ্যান্সার হচ্ছে 0। এটা হচ্ছে অনিশ্চিত ঘটনা, বুঝে গেছে? এখন দেখো, যদি আমি প্রশ্নটায় একটু কারেকশন করি 2 জায়গায়, যে আমি বলি যে 4টা না, 4টার জায়গায় আমি 3টা উঠাবো এবং প্রত্যেকটাই সাদা হবে বা প্রত্যেকটাই লাল হবে বা প্রত্যেকটাই কালো হবে, যে কোনো একটা, তখন কোয়েশ্চেনটা সঠিক হবে এবং এর হচ্ছে আমরা একটা উত্তর বের করতে পারবো। আগে বুঝতে হবে যে প্রতিস্থাপন না করে কি, সাপোজ ধরো এখানে 3টা বল আছে, একটা আমি উঠালাম, ঠিক আছে? এখন উঠানোর পরে এই বলটা যে আমি উঠাইছি, এই বলটারে আমি এখানে সরায় রাখবো, এর সাথে আর রাখবো না। এটাই মূলত হচ্ছে প্রতিস্থাপন না করে, তার মানে টোটাল থেকে একটা বিয়োগ হবে, বুঝে গেছে? লাল বল আছে 10টা, সাদা বল আছে 5টা, তারপরে হচ্ছে সাদা বল আছে 7টা, 5টা আছে হচ্ছে কালো বল। এখন যদি আমি প্রতিস্থাপন না করে 3টা বল উঠাই, সবগুলো ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার টোটাল বল আছে কতটা? টোটাল বল আছে হচ্ছে 10, 7 আর 5, তার মানে 22টা। এর মধ্যে ধরে একটা লাল হবে, তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত? 10, এই তো। এখন ধরো এই 3টা কালার না নিয়ে আমি একটা কালারই ধরি, যে 3টেই সাদা হবে বা 3টেই লাল হবে, 3টেই কালো হবে, এমন ধরি। তাইলে প্রথমটায় 10 ছিল, তো একটা উঠে ফেলছি, উঠে আমি আর প্রতিস্থাপন করি নাই, তার মানে পরেরটা এখানে 9 হবে আর এখানে 21 হবে, তারপরেরটায় 8 হবে, এখানে 20 হবে, বুঝে গেছে? এইটা যদি বলে তাহলে উত্তর হবে সবগুলোর গুণফল। আর এই ঘটনা যেহেতু চলতে থাকবে, একটা বল উঠে আমি থেমে যাব না, আমি পরপর 3টা বল উঠাবো বা পরপর 4টা 5টা, যে কটা বলই উঠাবো, এর জন্য হচ্ছে সবগুলো গুণ হবে। তারপরে দেখো, এই যে এইখানে যে সৃজনশীলের নামগুলো আছে, ঢাকা 23, 24, ময়মনসিংহ 24, দিনাজপুর 24, রাজশাহী 23, 24, বরিশাল 23, 24, কুমিল্লা 24, সিলেট 24, যশোর 24, এইগুলা করলে মোটামুটি তোমার এই অধ্যায়ের প্রিপারেশনগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে দেখো যে এইখানে আর কেমন ধরনের প্রশ্ন হইতে পারে। হয় টিকিট বলে দিবে যে 1 থেকে 30 পর্যন্ত টিকিট আছে, তখনও সেম, বা কোনো পত্রিকা, একজন পরে প্রথম আলো, একজন পরে বাংলাদেশ প্রতিদিন, দৈনিক ইত্তেফাক, এরকম, বা হচ্ছে দিনের অঙ্কগুলা। তো তারপরে দেখো এখানে কি বলছে, 3টি নিরপেক্ষ মুদ্রা। এখন এইখানে কি বলছে যে বড়জোর একটি এইচ অথবা টি আসার, এখানে কিন্তু মূলত 2টা প্রশ্ন। তো যখন এই যে বড়জোর বলবে তখন তোমার কাজ হচ্ছে যেখানে এইচ, ধরো আমি টি নিয়ে উত্তরটা করতেছি, যে বড়জোর একটি টি আসার সম্ভাবনা। তো এই যে যখন বড়জোর বলবে তখন এইখানে হচ্ছে তোমার মূলত এই যে এইখানে যদি তোমার 3টা এইচও থাকে তাহলে সেটাও তুমি নিবা, কারণ যখন বড়জোর বলবে তখন 0 হইতে পারবে, 0 সম্ভব, বুঝে গেছে? তার মানে যে এটাতে
একটা এবং একটার বেশি, 2টা করে টি আছে বা 3টা টি আছে, ওইটা বাদে সবগুলো তুমি নিবা। আর যখন বলবে কমপক্ষে একটি টি বা এইচ, তখন এই ক্ষেত্রে শূন্য সম্ভব না, শূন্য হবে না। আর বড় জোর বললে শূন্য হতে পারবে, মানে এই যে এইচ এইচ এইচ, 3টা এইচ যেখানে আছে ওইটা তুমি নিতে পারবে, যেখানে টি নাই সেটাও তুমি নিতে পারবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তারপরে কি বলছে যে একই ফলাফল আসার সম্ভাবনা, মানে এইচ এইচ টি টি এরকম আসবে 2টা, তাহলে টোটাল হচ্ছে 8, উপরে হচ্ছে 2, তার মানে 1/4। তারপরে এইচ অথবা টি অপেক্ষা এইচ অথবা টি আসার সম্ভাবনা, এখানেও কিন্তু 2টা প্রশ্ন। যদি তুমি টি ধরো, পরেরটা এইচ ধরবা, এখানে এইচ ধরলে তারপরেরটা টি ধরবা, তার মানে টি অপেক্ষা এইচ বেশি আসার সম্ভাবনা। তার মানে এই যে টি একটা থাকবে, এইচ 2টা থাকবে, এরকম সম্ভাবনাগুলো ইনশাল্লাহ তোমরা হচ্ছে পারবা। তারপরে কি বলছে যে একটি ছক্কা নিক্ষেপ করছে, এই ছক্কায় 4 অথবা 3 আসার সম্ভাবনা কত? এটা তো একদম মুখে মুখে 1/6। তারপরে বলছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 1/2, 50%। তারপর বলছে 3 অথবা 3-এর বেশি, তার মানে 3টাও বের করবা, 3-এর বেশিও বের করবা, যোগ করে দিবা, শেষ। এই যে দেখো মৌলিক এবং জোড়, ওই যে বর্জনশীল ঘটনাটা, এখানে মৌলিক কয়টা? 3টা, তাহলে তুমি দিবা 3/6। এবং যেহেতু এবং বলছে তাহলে হচ্ছে গুণ জোর কত? জোরও হচ্ছে তোমার 3টা, 3/6। এখানে কমন কত ছিল? কমন ছিল একটা, তার মানে 1/6 হচ্ছে বিয়োগ করবা, শেষ। বুঝে গেছে? আর এই যে 3 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা বিভাজ্য, এর মানে হচ্ছে ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য, মানে ভাগফল কিছু থাকবে না। আরেকটা কথা মনে রাখবা যে গুণিতক মানে হচ্ছে নামতা, আর যখন বলবে গুণনীয়ক, এর মানে হচ্ছে কত কত দিয়ে ভাগ যায়। বুঝে গেছে? তো এরপরে আমার আসছে হচ্ছে 2টা ছক্কা। তো 2টা ছক্কায় কি সেম কাহিনী, ওই যে আমরা চিত্রটা নমুনা ক্ষেত্রটা দেখলাম আগে, ওই নমুনা ক্ষেত্রটা এই যে এই নমুনা ক্ষেত্রটা হচ্ছে এখান থেকে ওই প্রশ্নগুলো আসতে পারে। তো এটা তোমরা হচ্ছে একটু করে নিবা যে একই ফলাফল, তার মানে হচ্ছে যে 1 1, 2 2, 3 3, 4 4, 5 5 আর হচ্ছে 6 6, তার মানে এখানে 6 ভাগ হচ্ছে 36, তার মানে 1/6 আসবে, এটার সম্ভাবনা। তারপরে একটি জোড় অপরটি বিজোড়, একটা একটা করে দেখবা কোনটা জোড় কোনটা বিজোড়। গুণফল জোড় কোনটা করে দেখবা। অন্তর 1 মানে বিয়োগফল 1, 2টার মধ্যে বিয়োগফল 1 যেটার। তারপরে বলছে সমষ্টি 8, তার মানে সমষ্টি 8 কোনটার কোনটা সেটা সম্ভাবনা বের করবা। সমষ্টি 7-এর বেশি, এইগুলো হচ্ছে তোমরা নিজেরা করলেই ইনশাল্লাহ পারবা। এখন দেখো এই যে আমাদের লাস্ট টপিক, এইটা হচ্ছে তোমাদের কাছে একটু কঠিন লাগে। এইটার জন্যই আমি তখন তোমাদের বলছি যে যখন 9 বলবে, 9 বললে 1 থেকে হয় বিয়োগ। 1 থেকে কি বিয়োগ? 1 থেকে হয় বিয়োগ। দেখো এখানে প্রশ্নটা কি বলছে, আমি বোর্ড কোশ্চেনই বই থেকেই প্রশ্নটা নিছি যে কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9 এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা 2/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে আমাদের অ্যান্সার করতে বলছে। তো অ্যান্সার করতে কি বলছে যে একটি লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা কত? এখন ভালোভাবে বুঝো, এইটা ধরো হচ্ছে ঢাকা থেকে 2টা ওয়ে আছে, হয় ট্রেনে যাবে নয় ট্রেনে যাবে না। এই রাজশাহী, এই ট্রেনে যাবে আর হচ্ছে ট্রেনে যাবে না। তারপরে কি বলছে, রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাবে, তাহলে এখান থেকেও আবার 2টা রাস্তা, যে সে হচ্ছে বাসে যাবে অথবা বাসে যাবে না, এটা যাবে না। এখানেও 2টা রাস্তা, যে বাসে যাবে অথবা বাসে যাবে না। এটা হয়ে গেল আমাদের প্রবাবিলিটি ট্রি। এখানে তোমরা লিখে দিবা ঢাকা, রাজশাহী, তারপরে দিনাজপুর।
এখন দেখো এখানে কি বলছে যে এই যে ট্রেনে গেল, এই যে এইটার মান দিয়ে দিছে আমাদের 5/9, 5/9, আর এই বাসের সম্ভাবনা দিয়ে দিছে 2/7। এখন তুমি বাকিগুলো বের করতে পারবা না, যে এই যে বাসে গেছে এততে, তাহলে বাসে যায় ট্রেনে যায়নি সেটা কততে, তাহলে এইটার মান কত আসবে, এইটার মান আসবে 4/9। এটা আমি মুখে মুখে কিভাবে করলাম সোজাভাবে বুঝো। এই যে 2/7 এর মানে হচ্ছে 7 ভাগের 2 ভাগ আছে এখানে, তার মানে 1 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে 7 ভাগের 5 ভাগ এখানে থাকবে, তার মানে এইটা যদি আমি 1 থেকে বিয়োগ করি এর উত্তর হবে এইটার বিয়োগফল উপরে হবে আর নিচে যেটা ছিল সেটাই থাকবে। তার মানে এখন বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7, এটা আমাদের আসলো। তাহলে এখন আমাদের কি বলছে যে লোকটি ঢাকা থেকে রাজশাহী ট্রেনে 9, তাহলে ট্রেনে 9 কত, 4/9, এবং থাকলে গুণ রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাবে, তাহলে বাসে যাওয়াটা তো দেওয়াই ছিল 2/7, তাহলে 4 আর হচ্ছে 7 নং 63, তার মানে উত্তর হবে আমাদের 4 না 8/63। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এটারই পরের কোশ্চেন বলছে যে লোকটি রাজশাহী থেকে ট্রেনে কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে দেখো রাজশাহী থেকে ট্রেনের সম্ভাবনা হচ্ছে 5/9, দিনাজপুরের বাসে না যাওয়ার সম্ভাবনা আমরা বের করছিলাম হচ্ছে তোমার 5/7, তার মানে একটা হচ্ছে 5/9 যেটা দেওয়া ছিল, আরেকটা বের করছি হচ্ছে আমরা 5/7 বাসে না যাওয়ার সম্ভাবনা। এখন এই যে যখন কিন্তু বলে দিছে, কিন্তু মানে হচ্ছে যে এর সাথে কানেক্টেড, একটা হলে হবে না, দুইটাই হওয়া লাগবে। যখন এমন কিছু তখন এইটা ডিরেক্টলি তোমার হচ্ছে গুণ হবে, তাহলে গুণ করলে হয় 25/63। শেষ। আশা করি বুঝতে পারছো। এই রকমই সবগুলো অঙ্ক ঘুরায় পেঁচায় দেয়, এর বাইরে আর অঙ্ক হয় না। আরেকটা যেটা আছে আমি দেখাইনি যে টিকিটের অঙ্ক, এই টিকিটের অঙ্কগুলো তোমরা ইনশাল্লাহ পারবা যদি তোমাদের একটু সামান্য বেসিক থাকে যে মৌলিক সংখ্যা কি। এই মৌলিক সংখ্যার জন্য তোমরা একটা নাম্বার মনে রাখতে পারো যে 4422322321। এর মানে কি 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টা, 2, 3, 5, 7। 11 থেকে 20-এর মধ্যে 4টা, 21 থেকে 30-এর মধ্যে 2টা, 31 থেকে 40-এর মধ্যে 2টা, 41 থেকে 50-এর মধ্যে 3টা, 51 থেকে 60-এর মধ্যে 2টা, 71 থেকে 70-এর মধ্যে 61 থেকে 70-এর মধ্যে 2টা, 71 থেকে 80-এর মধ্যে 3টা, 81 থেকে 90-এর মধ্যে 2টা, 91 থেকে 100-এর মধ্যে 1টা। এই টোটাল 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 25টা। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে। তো এইখানেই হচ্ছে আমাদের সম্ভাবনা অধ্যায়টা শেষ হলো। খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটা রিক্যাপ হয়ে গেল। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।